আচ্ছা, এখন আমরা যেটা পড়বো, আমরা এই পুরো চ্যাপ্টারটা আমরা তো একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন শেষ করছি। ঠিক আছে, এমসিকিউ নিয়ে তো প্যারা হবে না, শর্ট কোশ্চেন নিয়েও প্যারা হবে না, প্যারা হয়ে যাবে এখন সৃজনশীল নিয়ে। সৃজনশীল বা সিকিউ মানে হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন, তুমি কতটুকু মুখস্থ করবা ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য, এটা তো তোমার সমস্যা হইতেছে, তাই না? আমি দেখাই দিতেছি। তোমার এইখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য কিচ্ছু মুখস্থ করার নাই, জাস্ট এই দাগানো অংশগুলা দেখবা। এইখান থেকেও তেমন কিছু নাই, কিন্তু এই জিনিসটা, এই ক্যালেন্ডারটা তোমরা বানাবা, ঠিক আছে? এমসিকিউর জন্য কিন্তু অনেক ইজি হবে। গেল, এরপরে 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 এই যে চলে আসছে 7 মার্চের ভাষণ। এই যে দাগানো অংশগুলা, 7 মার্চের ভাষণে এই দাগানো অংশগুলা তোমার মুখস্থ, তটস্থ, ঠটস্থ আর যদি কিছু থাকে সব করা লাগবে, ঠিক আছে? এই দাগানো অংশ মারাত্মক ইম্পর্টেন্ট এবং এটা সৃজনশীলে আসবে, ঠিক আছে? তোমাদের সৃজনশীলের সবচেয়ে বেশি কোশ্চেন হয় হচ্ছে মুজিবনগর সরকার থেকে। এরপরে 25শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞ। এই যে 25শে মার্চ এর নারকীয় হত্যাযজ্ঞ, দেখো তোমার এগুলো মুখস্থ করার দরকার নাই, এখান থেকে জাস্ট দাগান অংশগুলো মুখস্থ করবা, এগুলো থেকেও জাস্ট দাগান অংশগুলো মুখস্থ করবা। তোমার কি সব মুখস্থ করা লাগতেছে? লাগতেছে না। আচ্ছা, কই গেল 25শে মার্চের যে কাহিনী, এখান থেকে জাস্ট দাগান অংশগুলো 25শে মার্চ সম্পর্কে যা যা লেখা আছে পার্ট 3-এর মধ্যে, এই দাগান অংশগুলো তোমার মুখস্থ করে ফেলা লাগবে। দাগান অংশগুলো মুখস্থ করে ফেলা লাগবে, ঠিক আছে? 25শে মার্চ থেকে দাগানো অংশগুলো মুখস্থ করা লাগবে, শুধুমাত্র দাগানো অংশ, দাগানো অংশগুলো, দাগানো অংশগুলো মুখস্থ করে ফেলা লাগবে, শুধু দাগানো অংশগুলো 25শে মার্চ থেকে। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে তো আমি লিখে রাখছি, কিন্তু তোমাদের কাজ হবে হয়েছে এই 25শে মার্চ সম্পর্কে এখান থেকে শুরু করে একদম জাস্ট দাগানো অংশগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এবার আসো স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণার এই 26শে মার্চ থেকে শুরু করে এই যে উদ্গ্রীব হয়ে ওঠে এতখানি অংশ তোমার মুখস্থ করা লাগবে। এখানে দাগানো দাগানো ছাড়া সব মুখস্থ করা লাগবে, কারণ এটা তোমার সৃজনশীলে আসবে, ঠিক আছে? এই দাগানো দাগানো ছাড়া অংশ পুরোটাই মুখস্থ করা লাগবে তোমার এই 26শে মার্চ থেকে শুরু করে উদ্গ্রীব হয়ে ওঠে পর্যন্ত, ঠিক আছে? এই যে এখন একটা গাইডলাইন পেয়ে যাচ্ছ কিন্তু তুমি, যে আসলে কোন কোন অংশ তোমার মুখস্থ আলটিমেটলি করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এইখানে মুজিবনগর সরকার, এই পার্ট নাম্বার 5-এর মুখস্থ করা লাগবে পুরাটা, পুরাটা তোমার মুখস্থ করা লাগবে, ঠিক আছে? এখান থেকে তুমি পুরাটা মুখস্থ করবা, এই যে এতটুকু পর্যন্ত মুখস্থ করবা। মুখস্থ করার পরে তোমার অনেক কিছু এখানে মনে থাকবে না, ওগুলো মনে রাখার দরকার নেই। এই যে কতগুলো লাইন লেখা আছে, এগুলো তোমার মুখস্থ করা লাগবে না, এগুলো মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, আমি তোমাদেরকে তো এখান থেকে তো পড়াইছি এই মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন, মানে এখান থেকে কোশ্চেনটা আসবে মুজিবনগর সরকার সম্পর্কে বিস্তারিত লেখো, তোমার আসবে। তখন তুমি কি কি লিখবা আমি তোমাকে একবার ব্রিফ বলে দেই, শোনো। মুজিবনগর সরকার 1971 সালে 10 এপ্রিল গঠিত হয়। শপথ গ্রহণ করে 1971 সালে 17 এপ্রিল। শপথ পাঠ করায় অধ্যাপক ইউসুফ আলী। শেষ। আচ্ছা, শেখ মুজিবুর রহমান কি ছিল? বাংলাদেশের রাষ্ট্রপতি পদাধিকারী, ঠিক আছে? আচ্ছা, তাজউদ্দিন আহমেদ ছিল প্রধানমন্ত্রী মুজিবনগর সরকারের, আর অর্থমন্ত্রী ছিল এম মনসুর আলী। শেষ। এরপরে আসবে এখান থেকে মুক্তিযুদ্ধকালীন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে 1971 সালে জুলাই মাসে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশকে 11টি প্রদেশে প্রশাসনিক অঞ্চলে ভাগ করছিল। তারপরে এইখান থেকে একটু লেখা লাগবে, 11টা প্রশাসনিক অঞ্চলে ভাগ করছিল, এই লাইনটা লেখা লাগবে। এরপরে লেখা লাগবে হচ্ছে এইখানে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়। আওয়ামী লীগ নেতা ছাড়াও এ সদস্য ছিল প্রবীণ জননেতা ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর সভাপতি মাওলানা আব্দুল ভাসানী, কমিউনিস্ট পার্টি মণি সিংহ, ন্যাশনাল আওয়ামী পার্টির আরেক অংশের সভাপতি মুজাফফর আহমদ, কংগ্রেস নেতা মনোরঞ্জন ধর। এইখান থেকে জাস্ট এই অংশগুলো তোমার একটু মুখস্থ করা লাগবে। তুমি এখনও বুঝতে পারো না মুজিবনগর সরকার সম্পর্কে তোমার কতটুকু মুখস্থ করা লাগবে, আমি আবার বলে দিই। এতটুকু তো বুঝতে পারছো, তাই না? এখন এখান থেকে জাস্ট তোমার মুখস্থ করা লাগবে যে হচ্ছে 11টা প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 8 সদস্য বিশিষ্ট একটা উপদেষ্টা পরিষদ গঠন করছিল, যেখানে আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য দলের জনগণও ছিল। ঠিক আছে, ঠিক আছে, শেষ। এতটুকু লিখলেই হবে, এতটুকু লিখলেই এনাফ। ওকে, এবার আসো সেক্টরগুলো তো তোমরা মুখস্থ করবাই, এটা জানা কথা। এইখান থেকে অনিয়মিত বাহিনী কি, এই পুরাটা তোমার মুখস্থ করা লাগবে। অনিয়মিত বাহিনী তোমার পুরাটা মুখস্থ করা লাগবে। আচ্ছা, নারীদের অবদান, এটা মুখস্থ করা লাগবে, এটা আমি আগেই বলছি। দেশে বিদেশি সহযোগিতা, এগুলো তো তোমাদের এমনিই মুখস্থ থাকবে। এই যে বহির্বিশ্বের ভূমিকা, বহির্বিশ্বের ভিতরে আমাদেরকে চীন আর
এটার নাম কি, যুক্তরাষ্ট্র আমাদেরকে সাহায্য করে নাই, ভারত ও সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে সাহায্য করছে। এরপর হচ্ছে ভারত কিভাবে সাহায্য করছে, 1 কোটি শরণার্থী ওইখানে যা থাকছে, এগুলো এখন তো তোমাদের মাথায় এগুলো একদম সিম্পল হয়ে যাওয়ার কথা, তাই না? আচ্ছা, এখান থেকে জাস্ট ধারণাটা থাকলেই হবে, বহির্বিশ্ব আমাদেরকে কীভাবে সাহায্য করছে সেই ধারণা থাকলেই হবে, এই ধারণা থেকেই তুমি লিখতে পারবা। এরপরে আসো, যুক্তরাষ্ট্র এখানে তেমন কিছু নয়, আন্তর্জাতিক সমবন্ধন এই যে চলে আসছে। যৌথ বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধ, প্রথমে তোমার কোশ্চেন আসবে যৌথ বাহিনী সম্পর্কে তুমি কি কি জানো লেখো, এটা আসবে কিন্তু। হ্যাঁ, তো যৌথ বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধ, এটা তোমার লেখা লাগবে, এটা তোমার লেখা লাগবে, ঠিক আছে? এটা এই দাগানো অংশগুলো জাস্ট লিখবা, দাগানো অংশগুলো এখান থেকে জাস্ট দাগানো অংশগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? ওকে, এরপরে কি আর কিছু আছে মুখস্থ করার মতো? হ্যাঁ, আত্মসমর্পণ, পার্ট নাম্বার 11। পার্ট নাম্বার 11 থেকে এই অংশটুকু আর এই অংশটুকু সুন্দর করে মুখস্থ করে ফেলবা। মুখস্থ বলতে তুমি 15 বার পড়বা, যাও 15 বার পড়বা, এবং একদিন পর পর 3 দিন রিভাইজ দিবা, 3 দিন রিভাইজ দিবা, 15 বার পড়বা। 15 বার প্রথমবার পড়বা, ধরো আজকে তুমি 15 বার পড়লা, কালকে পড়ার দরকার নাই, পরশু দিন আবার একবার পড়বা, তারপরের দিন পড়ার দরকার নাই, তারপরের দিন আবার একবার পড়বা। এভাবে 3 দিন পড়লে তোমার মাথায় অটো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? অটো মুখস্থ হয়ে যাবে। তার মানে কি, এটা তুমি জাস্ট 15 বার পড়বা, ঠিক আছে? এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে। এরপরে শেষ, আর কিছু না। এখান থেকে এই যে এই 5টা একটু মুখস্থ করা লাগবে, 90-এর আর হয়েছে জুলাইয়ের, এই কয়েকটা একটু মুখস্থ করা লাগবে, ঠিক আছে? সৃজনশীলের জন্য এই এনাফ, সৃজনশীলের জন্য এই এনাফ, ঠিক আছে? সব আমরা আমাদের এমসিকিউগুলো সলভ করে ফেলি, একদম ইজি এমসিকিউ যেগুলো আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিল? তাজউদ্দিন আহমেদ, মনে আছে না? এই মুজিবনগর সরকার সৃজনশীলের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই মুজিবনগর সরকার আর হচ্ছে 25শে মার্চ অপারেশন সার্চলাইট যে ছিল, এই 2টা জায়গা। হ্যাঁ, আচ্ছা, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ, ঠিক আছে? আচ্ছা, অপারেশন সার্চলাইট থেকে একটা কথা মনে পড়ছে, বুঝছো? কিছুদিন আগে একটা খাতা দেখছিলাম আমি, বোর্ডের খাতা, তো বোর্ডে কোশ্চেন আসছে অপারেশন সার্চলাইট বলতে কি বুঝো? অপারেশন সার্চলাইট বলতে কি বুঝো? সার্চ লাইট বলতে কি বুঝো? তো একজন অ্যান্সার লিখছে কি জানো, যে হচ্ছে ওই যে তোমার হচ্ছে হসপিটালে যে অপারেশন করা হয় না, হসপিটালে অপারেশন করা হয়, তো হসপিটালে অপারেশন করার জন্য যে লাইটের প্রয়োজন হয় সেই লাইটকে বলা হচ্ছে অপারেশন সার্চ লাইট। একজন এই অ্যান্সার লিখছিল, কি লিখছে, যে হচ্ছে হসপিটালে অপারেশন করার জন্য যে লাইটের প্রয়োজন হয় সেই লাইটকে বলা হয় অপারেশন সার্চ লাইট। এই জিনিস আবার তোমরা করো না, ঠিক আছে? এই জিনিস করলে কিন্তু মানুষ থাকবে না কিছু, আমি যে পড়াইছি এত কষ্ট করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চলো মজা করলাম একটুখানি। আচ্ছা, মুজিবনগর সরকারে অর্থমন্ত্রী কে ছিল? সুন্দর করে মুখস্থ করে ফেলবা, এম মনসুর আলী। এম মনসুর আলী, দেখছো কতবার আসছে, কতবার আসছে দেখছো? এম মনসুর আলী, সুন্দর করে মুখস্থ করে ফেলবা। মুজিবনগর সরকার গঠনের ফলে কি হয়েছিল? মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল? ওই যে বলছিলাম, তুমি মারামারি করতে যাচ্ছ, তোমার কি একজন লিডারের প্রয়োজন? সেম ভাবে আমরা মুক্তিযুদ্ধ করতে যাচ্ছি, আমাদের মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনা করার জন্য একটা সরকারের প্রয়োজন ছিল, সেটাই ছিল হচ্ছে মুজিবনগর সরকার, এবং মুজিবনগর সরকার গঠনের ফলে মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালিত হয়েছিল, ঠিক আছে? মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছিল? 10ই এপ্রিল, মনে আছে না? দেখছো কতবার আসছে, সুন্দর করে মুখস্থ করে ফেলা হবে এগুলো। এরপরে আসো, অপারেশন জ্যাকপট নামে পরিচালিত অভিযানে একদিনে মংলা বন্দরে কয়টা জাহাজ ধ্বংস করা হয়েছিল, মনে আছে? মংলা বন্দরে কয়টা? 50টা, মনে আছে না? 50টা। এরপরে হচ্ছে জনাব মিজান কাদেরীয় বাহিনী একজন সাহসী যোদ্ধা ছিল, মুক্তিযুদ্ধের সময় তিনি কোন বাহিনীর অন্তর্গত ছিলেন? কাদেরীয় বাহিনী, এরপরে আরো 2-3টা বাহিনী ছিল, কি আমার মনে নেই ঠিক। এই বাহিনীগুলো কি বাহিনী ছিল মনে আছে? আঞ্চলিক বাহিনী। আর কাদেরীয় বাহিনী ছিল কি? টাঙ্গাইলের বাহিনী, তাই না? টাঙ্গাইলের আঞ্চলিক বাহিনী দেখছে, এমসিকিউতে আসছে, যশোর বোর্ডে আসছে। কে মুক্তিবাহিনী প্রধান ছিল? মুক্তিবাহিনী প্রধান ছিল কে? কর্নেল A.G. ওসমানী, মনে আছে না? মনে আছে। মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টর জল সীমার নিরাপত্তা নিয়ে কাজ করছে? এই যে বললাম যে হচ্ছে সমুদ্র উপকূলীয় অঞ্চল আর হচ্ছে নৌ অঞ্চল, বলছিলাম না যে হচ্ছে এই সেক্টরটা অনেক কবার আসছে, 10 নম্বর সেক্টর অনেক কবার আসছে। মুক্তিবাহিনী চিফ অব স্টাফ কে ছিল? আমি কিন্তু মুখস্থ করাইছি, মুক্তিবাহিনীর প্রধানকে মুখস্থ করাইছি, এবার চিফ অফ স্টাফকে মুখস্থ করাইছি, আর একটা হচ্ছে ডেপুটি চিফ অফ স্টাফকে, 3জনকে আমি কিন্তু সুন্দর করে তোমাদেরকে মুখস্থ করাইছি। চিফ অফ স্টাফ কে ছিল? কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব। শেষ। ফ্ল্যাগ প্লাটুন কোন বাহিনীর অন্তর্গত? এটা যত সম্ভব তোমাদের বইয়ে আমি যত সম্ভব পাই নাই,
থাকতেও পারে। আচ্ছা, ক্র্যাক প্লাটুন কোন বাহিনীর অন্তর্গত ছিল? আঞ্চলিক বাহিনীর অন্তর্গত ছিল। আচ্ছা, সুন্দর করে এটা মুখস্থ করে ফেলবা, কতবার আসছে দেখছো? খুবই গুরুত্বপূর্ণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ। ক্র্যাক প্লাটুন কোন বাহিনীর অন্তর্গত ছিল? এরপরে আসো, কোন অঞ্চলে হেমায়েত বাহিনী গঠিত হয়েছিল? হেমায়েত বাহিনী গঠিত হয়েছিল মাদ্রাসা পড়লাম ময়মনসিংহ বোর্ডে আসছে। আচ্ছা, হেমায়েত বাহিনী এটাও কি আঞ্চলিক বাহিনী ছিল? গোপালগঞ্জ ও বরিশালে, ঠিক আছে। আচ্ছা, পলাশের বাবা বাংলাদেশের নৌবাহিনীতে চাকরি করতেন। 1971 সালে মুক্তিযুদ্ধে তিনি চাকরিরত অবস্থায় যুদ্ধ অংশগ্রহণ করেন। আচ্ছা, নৌবাহিনীতে চাকরি করতেন, এরপরে হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। তিনি কত নং সেক্টরের অধীনে যুদ্ধ করছেন? নৌবাহিনীতে, মনে আছে না? নৌবাহিনী আর কি সমুদ্র উপকূলীয় অঞ্চল, কয় নম্বর সেক্টর? 10 নম্বর সেক্টর। দেখছো আসছে কয়বার? মহান মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন নামে পরিচিত ছিল কোনটি? ঢাকার গেরিলা দল। সুন্দর করে মুখস্থ করে ফেলবা এটা। ঢাকার গেরিলা দলকে কি বলা হয়? ক্র্যাক প্লাটুন বলা হয়তো, ক্র্যাক প্লাটুন। আচ্ছা, মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনী হিসেবে কারা ছিল? অনিয়মিত বাহিনী হিসেবে গণবাহিনী। গণবাহিনীরা ছিল হচ্ছে অনিয়মিত বাহিনী, তাই না? অনিয়মিত বাহিনীর আরেক নাম কি ছিল? গণবাহিনী, মনে আছে না? যেটা ভিতরে সাধারণ মানুষজন মানে শিক্ষক, ছাত্র, শ্রমিক, কৃষক সবাই যেটাতে জয়েন করছিল, যেই তোমার হচ্ছে বাহিনীতে জয়েন করছিল, সেই বাহিনীকে বলা হয়তো কি? অনিয়মিত বাহিনী বা গণবাহিনী, ঠিক আছে। রহিমের দাদু পাবনা জেলার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। পাবনা জেলা কোন জেলার কথা বলছে? পাবনা জেলার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। তিনি কত নাম্বার সেক্টরে অধীনে ছিল? মনে আছে না যে হচ্ছে রাজাকে 7 দিন পাবো, পাতে পাবনা। 7 নম্বর সেক্টরের ছন্দ মনে আছে তো? রাজাকে 7 দিন পাবো, পাবনা, ঠিক, পাতে পাবনা ছিল, ঠিক আছে। ক ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় মেহেরপুর এলাকায় যুদ্ধ করেছে? ক ব্যক্তির মুক্তিযুদ্ধে কোন সেক্টরে যুদ্ধ করেছে? এই যে বলছিলাম না মেহেরপুর আসছে, মেহেরপুর আমাদের 8 নম্বর সেক্টর, এর ছন্দ কি ছিল? মেহের ফরিদের সাথে খুলনা ও কুষ্টিয়াতে যাবে, তার মানে অ্যান্সার হবে কি 8 নম্বর সেক্টর। যুদ্ধের সময় আফসার ব্যাটালিয়ন কোন এলাকায় গড়ে উঠেছিল? মনে আছে না? ভালুকা ও ময়মনসিংহ। আমি 3টা মনে হয় মুখস্থ করতে বলছিলাম, আফসার ব্যাটালিয়ন, তারপরে কি কাদেরীয় বাহিনী, আর আরেকটা আছে, এই 3টা একটু মুখস্থ করে নেবা আঞ্চলিক বাহিনীগুলোর ভিতরে। ক ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়া এলাকায় যুদ্ধ করেছেন? তার মানে তিনি কোন সেক্টরের অধীনে ছিলেন? ওই যে মেহের ফরিদের সাথে খুলনা ও কুষ্টিয়ায় যাবে, কুষ্টিয়া, ঠিক আছে। শেষ। এরপরে আসো, মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ চলাকালের সুবিধার্থে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। এক্ষেত্রে 2 নং সেক্টরের অধীনে কি কি ছিল? 2 নং সেক্টরের ছন্দ কি? ঢাকায় কোনো ফাঁকা নাই। হাইতে কি ছিল? হবিগঞ্জ ছিল, তাই না? এরপরে কি ঢাকায় কোন নোতে কি ছিল? নোতে কি ছিল? নোয়াখালী ছিল। কোনো ফাঁকা নাই। চট্টগ্রাম হবে কি না? চট্টগ্রাম 1 নম্বর সেক্টরের অধীনে ছিল, তার মানে অ্যান্সার হচ্ছে খ। 10 নম্বর সেক্টরের অধীনে ছিল নৌ কমান্ডো, ঠিক আছে, সমুদ্র উপকূলীয় অঞ্চল, ঠিক আছে, অভ্যন্তরীণ নৌপথ, ঠিক আছে। 10 নম্বর সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি। তুমি লিখে নিছ? তুমি কি লিখে নিছ? লেখো নাই এখনো, তুমি লিখে নেন নাই যে হচ্ছে 10 নম্বর সেক্টর গুরুত্বপূর্ণ। লেখে নাও ভাইয়া, তাড়াতাড়ি লেখে নাও। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিলয় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, অন্যদিকে তার চাচা বিভিন্নভাবে পাকিস্তানিদেরকে সহায়তা করে। নিলয় মুক্তিযুদ্ধের কোন বাহিনীর সদস্য ছিল? যেহেতু একজন ছাত্র কোন বাহিনী? গণবাহিনী বা অনিয়মিত বাহিনীর সদস্য ছিল। নিলয় চাচার কর্মকাণ্ডের ফলে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম হয়, পাকিস্তানের অখণ্ডতা রক্ষা, বাংলাদেশকে মেধাশূন্য করা, 3টাই হবে, কারণ তিনি পাকিস্তানিদেরকে সাহায্য করছে, ঠিক আছে। আচ্ছা, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? 7.5 কোটি। পড়াইছে কিন্তু। শান্তি কমিটি কাদেরকে সহায়তা করছে? পাকিস্তানিদেরকে সহায়তা করছে। 4টা নাম মুখস্থ করছিলাম, শান্তি কমিটি, আল বদর, আল শামস, আরেকটা কি যেন ছিল। আচ্ছা, এবার আসো, মুক্তিযুদ্ধে দেশি ও বিদেশি সহযোগিতা। মুজিবনগর সরকারের প্রথম মিশন কোথায় স্থাপিত হয়? বন্দোবস্ত করাইছি খুব ভালো মতো, কলকাতাতে। দেখছো কতবার আসছে? কলকাতাতে। এরপরে বিবিসির কোন সাংবাদিক মুক্তিযুদ্ধের পক্ষে খবর প্রচার করেছিলেন? বিবিসি মার্ক ট্যালি। মুখস্থ করাইছি কিন্তু। মার্ক ট্যালি কে? একজন সাংবাদিক। মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘে কয়টি দেশের প্রতিনিধি বাংলাদেশকে নিয়ে আলোচনা করে? 47টি দেশ। মনে আছে না? মনে আছে। মুক্তিযুদ্ধের সময় ভারতে যে পরিমাণ শরণার্থী আশ্রয়, প্রায় 1 কোটি। আচ্ছা, অপারেশন সার্চলাইট সম্পর্কিত তথ্য বহির্বিশ্বে ছড়িয়ে দেন সাংবাদিক সাইমন ডিংস। 3টাই হবে, সরি 3টাই হবে না, সরি 1 ও 2 হবে। আচ্ছা, মার্ক টেলিও তো হওয়ার কথা, ঠিক ভুল করছে। হ্যাঁ, 3টাই হবে, এটা ভুল করছে, ঠিক আছে, এখানে 3টাই হবে। আচ্ছা,
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখে ভারত, সোভিয়েত ইউনিয়ন, চীন। না, চীন তো বিপক্ষ ছিল, চীন পাকিস্তানের সাথে ছিল, তার মানে ভারত ও সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় আয়োজিত বাংলাদেশ কনসার্ট, বাংলাদেশ কনসার্ট বাঙালিদের আর্থিক সহায়তা করে, নিছক আনন্দ দান করে, মুক্তিযুদ্ধের অংশগ্রহণে উদ্বুদ্ধ করে। 1 ও 3 হবে। ঠিক আছে। এরপরে আসো, গণহত্যায় প্রতিবাদে প্রবাসী বাঙালিরা কি করে? সভা সমাবেশ করে, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করে, ভারতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ শেষে যুদ্ধে অংশগ্রহণ করে। 3টাই হবে। আচ্ছা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার দেশটি বাংলাদেশের মিশন স্থাপন করে। তার মানে বোঝা যাচ্ছে কোথায়? ভারতে মিশন স্থাপন করছে। এরপরে কি যুক্তরাষ্ট্রেও কিন্তু মিশন স্থাপন করছে। মোট 4টা জায়গায় স্থাপন করছিল। আমি মুখস্থ করতে বলছিলাম এই 4টা জায়গায় মিশন, 4টা জায়গায় মিশন স্থাপন করছিল বা অফিস স্থাপন করছিল। কোন কোন জায়গা? এক্ষুনি যা দেখে আসো, নিউ ইয়র্ক, এরপরে হচ্ছে যুক্তরাষ্ট্র, আরো কোথায় কোথায় যেন ছিল আমার মনে নাই, কিন্তু তোমাদের মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে। ওই দেশটির সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়। মানে তোমার হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার দেশটিতে বাংলাদেশে মিশন স্থাপন করছে, কিন্তু ওই দেশটার সরকার বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিছে। কিন্তু দেশের জনগণ বাংলাদেশের পক্ষে ছিল। মানে সরকার আমাদের বিপক্ষে ছিল, কিন্তু তাদের জনগণ আমাদের পক্ষে ছিল। কোন দেশ মনে আছে না? যুক্তরাষ্ট্র। মনে আছে না? যুক্তরাষ্ট্র। তার মানে দেশটা হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাধাগ্রস্ত করতে চিহ্নিত দেশটির ভূমিকা কি ছিল? জাতিসংঘে কূটনৈতিক প্রচেষ্টা চালাইছিল। যখন দেখছে পাকিস্তানি হারিয়ে যাচ্ছে, তখন কি করছিল? জাতিসংঘে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখছিল। আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার এই দেশটিতে সবচেয়ে বেশি মিশন স্থাপন করে মুক্তিযুদ্ধের প্রচারণা চালায়। কোন দেশে? ভারতে। আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে চিহ্নিত দেশের ভূমিকা কি ছিল? বিদেশি নাগরিকদের সহানুভূতি প্রকাশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে চিহ্নিত দেশটির ভূমিকা কোনটি? বিদেশি নাগরিকদের সহানুভূতি প্রকাশ। আচ্ছা, এরপরে আসো, যৌথ বাহিনীর নেতৃত্বে যুদ্ধ হয়। ঠিক আছে, যুদ্ধ। প্রশ্নের চিহ্নিত স্থানে কোন দেশটির নাম বসবে? বাংলাদেশ আর ভারত, এই 2টা দেশ মিলাই তো যৌথ বাহিনী তৈরি হয়েছিল, তাই না? হ্যাঁ। বাংলাদেশে কোন জেলা প্রথম শত্রু মুক্ত হয়? অনেক সুন্দর করে মুখস্থ করাইছি, যশোর। অনেক সুন্দর করে বলছি এটা। আচ্ছা, যৌথ কমান্ড গঠনের ফলে যুদ্ধ কি হয়েছিল? আরো গতি বেড়ে গেছিল যুদ্ধের। এটাও কিন্তু পড়াই দিয়ে আসছে। বাংলাদেশ ও ভারত কত তারিখে যৌথ বাহিনী গঠন করে? মুখস্থ করতে বলছি, 21শে নভেম্বর। প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলা যোদ্ধারা দেশের অভ্যন্তরে প্রবেশ করে কোন মাসে? জুন মাসে। মনে আছে না? মনে আছে। কবে পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করে? কয় তারিখে? 16 ডিসেম্বর। আর ওই দিনটাকে আমরা কি বিজয় দিবস হিসেবে পালন করি। মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কমান্ডার কে ছিল? এই যে জগজিৎ সিং অরোরা। আচ্ছা, কত তারিখে আমরা বুদ্ধিজীবী দিবস পালন করি? 14 তারিখে। এরপর পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা এদেশে বদ্ধভূমি তৈরি করেছিল কিসের কারণে? পরিকল্পিতভাবে গণহত্যা চালানোর জন্য। পাকিস্তানি বাহিনী মুনির চৌধুরী, ধীরেন্দ্র দত্ত, আলতাফ মাহমুদ এর মতো দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করেছিল কেন? দেশকে মেধাচ্ছন্ন করার জন্য। 1971 সালে 10ই ডিসেম্বর হোটেল ইন্টার কন্টিনেন্টালে তথা বর্তমান রূপসী বাংলা, মানে ওইটার বর্তমান নাম হচ্ছে রূপসী বাংলা, আশ্রয় নেয় কে আশ্রয় নিয়েছিল? ঢাকাস্থ কূটনীতিকগণ, বিদেশি নাগরিকগণ, পাক সেনা কর্মকর্তারা আশ্রয় নিছিল না, কারণ এটা নিরপেক্ষ ছিল। যখন তাদের পরাজয়টা যখন নিশ্চিত হয়ে গেছিল, তখন যে সেটা তারা তাদের প্রধান গভর্নর আর তার মন্ত্রী পরিষদ সেখানে যায় আশ্রয় নিয়েছে। তার মানে অ্যান্সার হবে কি 1 ও 2। ঠিক আছে, ঠিক আছে। এরপরে আসো, যৌথ বাহিনীর এটাতে এর আগে একবার পড়াইছি। আচ্ছা, এটা যত সম্ভব ভুল আছে। হ্যাঁ, ভুল আছে। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা হবে যৌথ বাহিনীর সর্বাধিনায়ক। আচ্ছা, কারা আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করছিল? কে মনে আছে? নিয়াজি, মানে কে ছিল? যে তোমার হচ্ছে নিয়াজি ও অরোরা, এই 2জন। ঠিক আছে। এরপরে 1971 সালে সামরিক ও বেসামরিক মিলে মোট কতজন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করছিল? 93,000। আমাদের মনে আছে। মাত্র 9 মাস যুদ্ধে মুক্তিযুদ্ধের সাফল্যের কারণ কি? যৌথ বাহিনীর দুর্দান্ত লড়াই, বিশ্ববাসীর জোরালো সমর্থন, যুক্তরাষ্ট্রের বিরোধী দলের সমর্থন। অ্যান্সার হবে 1 ও 2।
ঠিক আছে। 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে নেতৃত্ব দেয় ইয়াহিয়া খান, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। অ্যান্সার হবে 2 ও 3, 2 ও 3। শেষ, আমাদের এমসিকিউ সলভ করা শেষ। এবার আমরা সৃজনশীলগুলো সলভ করে ফেললেই আমাদের কেল্লা ফতেহ। ঠিক আছে, সৃজনশীল সলভ করার আগে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিব। সৃজনশীল সলভ করার আগে আগে তোমাদেরকে আমি সাজেশনটা দিয়ে দিই যে কোন কোন জায়গা থেকে সৃজনশীল ম্যাক্সিমামই আসছে, ম্যাক্সিমাম সৃজনশীল আসছে কোথা কোথা থেকে, সেটা আমরা একটু লিখে ফেলি। এখন সবচাইতে বেশি কোশ্চেন আসছে হচ্ছে মুজিবনগর সরকার। লিখে নাও সাজেশন, সৃজনশীলের সাজেশন, মুজিবনগর সরকার, সরকারের ভূমিকা। ভূমিকা লেখাটা একটু খারাপ, কনসিডার করিও। 2 নম্বর সবচাইতে বেশি আসছিল হচ্ছে 25শে মার্চ রাত, 25শে মার্চ রাত সম্পর্কে, অপারেশন সার্চলাইট। 3 নম্বর হচ্ছে ওই যে তোমাদের মনে আছে জিয়াউর রহমান 26শে মার্চে তোমার হচ্ছে স্বাধীনতা ঘোষণা করে দিছিল, সেইটা। তার মানে কি এটা স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার ঘোষণা, ঘোষণা। আচ্ছা 3 নম্বর শেষ। 4 নম্বর এখনকার গুলো হচ্ছে একবার করে আসছে, ঠিক আছে, কিন্তু এই 3টা অনেক কভার করে আসছে। আচ্ছা এখনকার গুলো আমরা কালো দিয়ে লিখি। এখন আসছে হচ্ছে 7ই মার্চ, 7ই মার্চের ভাষণ, ভাষণ। এরপরে আসো 4 শেষ। 5 নম্বর বিজয় দিবস, আমাদের কিভাবে বিজয়টা হইল, ঠিক আছে, বিজয় একদম শেষের পৃষ্ঠায় তাদের আত্মসমর্পণ, বিজয়। বিজয় কি বানান লিখলাম, বিজয়। আমাদের ওই যে শেষ পৃষ্ঠাটা আমার দাগায় রাখছি, আমি সেটা দেখাই দেবো, সমস্যা নাই। এরপরে হচ্ছে সেক্টর ভিতরে হচ্ছে 11 নম্বর সেক্টর আর 8 নম্বর সেক্টর, এই 2টা সেক্টর এখন পর্যন্ত আসছে, কিন্তু তোমাদের সবগুলো সেক্টরই সুন্দর মতো মুখস্থ করে নেওয়া লাগবে। 7 নম্বরটা হচ্ছে অনিয়মিত বাহিনী বা গণবাহিনী। এইখান থেকে একটা কোশ্চেন আসছে, অনিয়মিত বাহিনী, এখান থেকে একটা কোশ্চেন আসছে। এরপরে 8 নম্বর হচ্ছে বিদেশিদের ভূমিকা, বিদেশিরা কি কি ভূমিকা রাখছিল, বিদেশি দেশগুলোর ভূমিকা, ওই যে চীন, এরপর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, বিদেশিদের ভূমিকা। আচ্ছা এই কয়েকটা টপিক আমাদের সৃজনশীলের। চলো আমরা সৃজনশীলগুলো সলভ করে ফেলি। প্রথম সৃজনশীল দেখো, 8ম শ্রেণীর শিক্ষার্থীরা ঢাকার একটি জাদুঘর প্রদর্শনে যায়। প্রথমে তারা একটি কক্ষে লাশের দৃশ্যের সাথে লিখিত কিছু তথ্য পড়ে ভয়াল কি বলছে এখানে, ভয়াল রাতের নৃশংস হত্যার কথা জানতে পারে। ভয়াল রাতের নৃশংস হত্যার কথা জানছে, তার মানে কি অপারেশন সার্চলাইট, তাই না, অপারেশন সার্চলাইটের কথা জানছে। আচ্ছা, আর একটি দৃশ্যে ওই সময়ে আমাদের সহযোগিতাকারী একটি বাহিনীর যুদ্ধ অভিযান দেখে। আচ্ছা আমাদের সহযোগিতা করছে কি, তোমার হচ্ছে ইন্ডিয়ান, তাই না, মিত্র বাহিনী। এবং সর্বশেষ তারা 2টি দেশের সামরিক কমান্ডারদের দলিলে স্বাক্ষর, তার মানে কি ওই যে তোমার হচ্ছে বিজয় দিবসের দিন কি রেসকোর্স ময়দানে তোমার হচ্ছে দলিলে যে স্বাক্ষর হচ্ছিল, সেই ছবিটা দেখছে তারা, ছবিটা দেখে খুশি হয়ে যায়। আচ্ছা এখন আসো ন্যাপের পূর্ণরূপ কি, এটা আমি তোমাদেরকে ওই সময় পড়াই নাই, কিন্তু এখন একটু পড়ে নাও, ঠিক আছে। ন্যাশনাল, এতে কি ন্যাপ, এনতে হচ্ছে ন্যাশনাল, এতে হচ্ছে আওয়ামী, পিতে হচ্ছে পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি। এটা যদিও 2019 সালে আসছে, এখন আর আসবে না, কারণ ওই সময় আওয়ামী লীগ সরকার ছিল, উনি চাইছে যে ওনার দল নিয়ে আর কি কোশ্চেন যাতে করা হয়, ঠিক আছে, এটা এখন আর আসবে না। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকালীন উপদেষ্টা পরিষদ গঠন কেন করে, ওই যে তুমি সরকার বানায় দিছ, এখন সরকার খালি কি বানালেই হবে, সরকারের যত দপ্তর আছে, এত দপ্তর, আমি বলছিলাম কিন্তু প্রায় 7 থেকে 8 কোটি মানুষ, 8 কোটি মানুষকে খালি মুজিবনগর সরকার একা কি সবকিছু মেনটেন করতে পারবে না, এর জন্য 8 জনের একটা উপদেষ্টা পরিষদ গঠন করে দিয়েছিল, এই যে যাতে করে মুক্তিযুদ্ধের সময় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। ঠিক আছে, শেষ। এবার আসো শিক্ষার্থীদের দেখা প্রথম দৃশ্যটি মুক্তিযুদ্ধে কোন ঘটনার ইঙ্গিত করে, ওই যে 25শে মার্চ কালো রাতের। 25শে মার্চ সম্পর্কে আমি ওইখানে তো দাগায় দিছি, তারপরেও তোমরা যা জানো সব লিখে ফেলবা, ঠিক আছে।
আর 25শে মার্চ এখন তো ইজি হয়ে গেছে, তাই না? 25শে মার্চ সবকিছু ইজি হয়ে গেছে। আমি যেহেতু পুরাটা চ্যাপ্টার পড়ায় আসছি, এখন তোমরা চাইলে নিজেদের যে ধারণা আসছে সেই ধারণা থেকেই লিখতে পারো। আচ্ছা, এরপরে উদ্দীপকের শেষ অংশে দেখা ঘটনাটি এদেশের স্বাধীনতা অর্জনের সাফল্য বহন করে। উদ্দীপকের শেষ অংশে কি দেখাচ্ছে? যে হচ্ছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ নির্দেশ করে, যা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সাফল্য বহন করে। মানে কি, কোন জায়গাটার কথা বলতেছে? এই অংশটুকু, এই যে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, এইখান থেকে শুরু করে এই যে দাগানো অংশগুলো আছে, খালি এই দাগানো অংশগুলো বললেই হবে, ঠিক আছে? এত দূর পর্যন্ত, ঠিক আছে? এই অংশটুকু এখান থেকে শুরু করে এই যে এই দাগানো অংশগুলো, কারণ দাগানোগুলোই তো মেইন জিনিসগুলো লেখা আছে দাগানো জায়গাগুলোতেই, তাই না? আচ্ছা, এবার আসো পরের সৃজনশীলে যাই। পরের সৃজনশীল, জনাব ক হচ্ছেন খ দেশের একটি প্রধান রাজনৈতিক নেতা। ধরো ক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি ধরে নাও। আর খ ধরো বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক নেতা। তিনি একটি নির্বাচনে বিজয়ী হওয়ার পরে কর্তৃপক্ষ তাকে আর ক্ষমতা হস্তান্তর করে নাই। তাই জনাব ক দেশের মানুষের সামনে একটি ভাষণ দিছিল। ভাষণটা কয় তারিখে ছিল? 7ই মার্চের ভাষণ। জনগণ তার ভাষণ শুনে একত্রিত হয়ে আন্দোলন শুরু করে। পরবর্তীতে জনাব ক বা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় এবং পরে তার কিছু বন্ধু একটি কমিটি গঠন করে। কমিটিটা হচ্ছে মুজিবনগর সরকার, এবং এই কমিটি কর্তৃপক্ষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জনমত তৈরি করে এবং অন্য দেশের কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা করে। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি সবই বলে দিচ্ছি। এখন মিত্র বাহিনী কি পড়াইছি, আমরা কেন আমাদের দেশকে ভালোবাসবো, এটার কি বলা যায়? এটা চাইলে 8-10 পৃষ্ঠা তুমি লিখতে পারবা। এবার হচ্ছে জনাব ক এর কাজে তোমার পাঠ্য বইয়ের কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে? জনাব ক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের ধারণাটি প্রতিফলিত হয়েছে। কি করছে এখানে দেখো, যে হচ্ছে জনাব ক দেশের মানুষের সামনে একটা ভাষণ দিছিল। ভাষণটা কি? 7ই মার্চের ভাষণ। এবং তার এই ভাষণ শুনে জনগণ কি উৎফুল্ল হয়ে গেছিল এবং তোমার হচ্ছে মুক্তিযুদ্ধের জন্য উদ্বুদ্ধ হয়েছিল, বা হচ্ছে মোটিভেশন পাইছিল তোমার হচ্ছে মুক্তিযুদ্ধ করার জন্য। ঠিক আছে? তার মানে 7ই মার্চের ভাষণ সম্পর্কে তুমি যা জানো সবকিছু এখানে লিখে দেবা। আর আমি তো দাগায় দিছি, আমি তো সাজেশনও দিয়ে দিছি। এবার আসো, তোমার পাঠ্য বইয়ের যে ধারণাটি উদ্দীপকের কমিটির সাথে মিল আছে তা চিহ্নিত করে এবং কর্তৃপক্ষের হাত থেকে মুক্তি পেতে এর ভূমিকা বিশ্লেষণ করো। কি? মুজিবনগর সরকারের কথা বলতেছে এখানে। যে আমার পাঠ্য বই মুজিবনগর সরকারের ধারণাটির সাথে উদ্দীপকের কমিটিটি মিল রয়েছে। এরপরে মুজিবনগর সরকার সম্পর্কে তোমাকে তো আমি দাগায় দিয়েই আসছি, যা জানো সুন্দর করে লিখে ফেলবা। মুজিবনগর সরকার কি করছিল? মুক্তিযুদ্ধকে ভালো মতো পরিচালিত করার জন্য 3টা জিনিস তুমি মনে রাখবা। যাও, আমি তোমাকে ইজি করে দিলাম। মুজিবনগর সম্পর্কে তুমি 3টা জিনিস মনে রাখবা। প্রথম জিনিস কি? মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য 8 সদস্য বিশিষ্ট একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছিল। 1 নাম্বার কথা, কি করছিল? 8 সদস্য বিশিষ্ট একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছিল। 2 নাম্বার, দেশের মুক্তিযুদ্ধ পরিচালনা তোমার হচ্ছে সুন্দরভাবে যাতে হয় এই কারণে 11টা সেক্টরে বিভক্ত করছিল এবং 11টা সেক্টরের জন্য 11টা কমান্ডার নিযুক্ত করছিল বা 11টা নেতা নিযুক্ত করছিল। ঠিক আছে? এরপরে কি করছিল? এবং এই প্রত্যেকটা সেক্টরে সাব সেক্টরে বিভক্ত করছিল। ঠিক আছে? শেষ। এই 3টা অংশ মুজিবনগর সরকারের জন্য লিখে দিলে এনাফ। এরপরে আসো, আরো কিছু তো আছে। মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছিল? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীকে? এরপর হচ্ছে হয়তো এগুলো সব ছিল। আচ্ছা, এরপরে ঘটনা 1 1971 সালে মার্চ মাসের শেষ সপ্তাহ, এক রাতে হঠাৎ গোলাগুলির শব্দ। মার্চ মাসের শেষ সপ্তাহ মানে কি? ধরে হচ্ছে মার্চ মাসে যদি 30 দিন হয় তাহলে শেষ সপ্তাহের মানে শেষ 7 দিন মানে কি? 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। তার মানে শেষ সপ্তাহ, এক রাতের কথা বলছে। তার মানে রাত বললে 25শে মার্চের কালো রাত বা অপারেশন সার্চলাইটের কথা বলতেছে। ছিল নিরস্ত্র বাঙালিদের উপর শাসক গোষ্ঠীর আক্রমণ। শাসক গোষ্ঠী কারা? পাকিস্তানি বাহিনী। তার মানে ঘটনা 1-এ 25শে মার্চের রাতের যে গণহত্যা করছিল, অপারেশন সার্চলাইট চালাইছিল, সেইটার ঘটনার কথা বলতেছে। ঘটনা 2 1971 সালে এপ্রিল মাস রাজনৈতিক নেতৃবৃন্দ গঠিত হয়ে গড়ে তোলে প্রতিরোধ এবং এক পর্যায়ে শাসক গোষ্ঠী এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। তার মানে তোমার হচ্ছে এপ্রিল মাসে ঘটনা 2তে কি বলতেছে? আবারও সেই মুজিবনগর সরকারের কথা বলতেছে। দেখো, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় অবস্থিত? চট্টগ্রামের কালুর ঘাটে। খুবই ইম্পর্টেন্ট,
এই একটা সিঙ্গেল টপিক খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চট্টগ্রামের কালুরঘাটে, আচ্ছা তার মানে তুমি বলো তো, এই যে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, এটা কয় নাম্বার সেক্টরে পড়ছে? যেহেতু চট্টগ্রামে এটা অবস্থিত, তার মানে এটা চট্টগ্রাম কোন সেক্টরের ভিতরে ছিল? আমি আবারও কোশ্চেন করতেছি, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোন সেক্টরের ভিতরে পড়ছে? তুমি কিভাবে মনে করবা স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় অবস্থিত? আগে সেটা তুমি মনে করবা, কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। চট্টগ্রাম কোন সেক্টরের ভিতরে ছিল? প্রথম সেক্টরের ভিতরে ছিল, CFC 1, মনে আছে না? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী আর 1 নম্বর সেক্টর। যৌথ বাহিনী গঠন করা হয় কেন? এটা আর পড়ানো লাগবে? আমার পড়ানো লাগবে না। ঘটনা 1 দ্বারা বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনাকে ইঙ্গিত করতেছে? 25শে মার্চের কালো রাতকে ইঙ্গিত করতেছে। 25শে মার্চ সম্পর্কে সবকিছু সুন্দর করে লিখে দিবা। ঘটনা 2-এ উল্লেখিত বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে, মুখ্য ভূমিকা পালন করতেছে। বা ঘটনা 2, ঘটনা 2-এ কি বলছে? ঘটনা 2-তে বলছে হচ্ছে মুজিবনগর সরকার নিয়ে। এই যে 10 এপ্রিল আওয়ামী লীগের বিজয়ী রাজনৈতিক নেতৃবৃন্দ দ্বারা সুসংগঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, মুজিবনগর সরকার সম্পর্কে যা যা জানা সুন্দর করে লিখে দেওয়া লাগবে ভাইয়া। বারবার বলতেছি, মুজিবনগর সরকার, 7 মার্চের ভাষণ, 25শে মার্চের কালো রাত, এগুলো সব ইম্পর্টেন্ট। এখন আসো 4 নম্বর সৃজনশীলটা দেখো। ক্র্যাক প্লাটুন কি? এটা তোমরা জানোই অলরেডি। আচ্ছা, 1971 সালে 25শে মার্চের অপারেশনটি ব্যাখ্যা করো। আবারও সেই সেম জিনিস দিছে। মানচিত্রের বি চিহ্নিত স্থান মুক্তিযুদ্ধের কোন সেক্টরে ছিল? এই যে বি চিহ্নিত স্থান। এখন তুমি এটা কেমনে বলবো বলো তো? তোমাকে আমি যে থিওরিটা শিখেছিলাম মনে আছে? এইভাবে যাবে, দেন এইভাবে নামবে, দেন এইখানে আসবে, দেন এইখানে যাবে, মনে আছে? 1 নম্বর সেক্টর, 2 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর, 4 নম্বর সেক্টর, 5 নম্বর সেক্টর, 6, 7, 8, 9, পরে 10, এরপরে কি 11। এখন দেখো এখানে বি দিয়ে দিছে, বি কোথায় পড়তেছে? এই 11তে পড়তেছে না? মনে আছে না? দেখো 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 দেখো, এইভাবে যাইতেছে, এইভাবে যাইতেছে, গেল, একটা শেষ। এরপর এইভাবে নামছে, এরপরে কি এইটা, তারপরে এইটা। কি এটা? তার মানে কোন সেক্টর? সরি এইটা না, সরি 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 সরি, একটু উল্টাপাল্টা হয়ে গেছে। এইটা আর কি এইটা। বি তার মানে কয় নম্বর সেক্টরের কথা বলতেছে? বি তার মানে কয় নম্বর সেক্টরের কথা বলতেছে? 11 নম্বর সেক্টরের কথা বলতেছে, ঠিক আছে। 11 নম্বর সেক্টর সম্পর্কে তুমি জাস্ট ওই যে 2-3 লাইন যা জানো লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এ চিহ্নিত স্থানে, এবার আসা হচ্ছে এ চিহ্নিত স্থান। এই কোশ্চেনটা না, এই যে এখন যে কোশ্চেনটা সলভ করতেছি, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এইবার আসার চান্স খুবই বেশি, হাই চান্স এই কোশ্চেনটা হুবহু কপি মেরে দেওয়ার, ঠিক আছে। এটা 1000% ইম্পর্টেন্ট দিয়ে দিলাম আমি, 1000% ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কোশ্চেনটা আসার মতো সুন্দর মতো দাগায় নাও। এটা কবে আসছিল? সিলেট বোর্ড 2019। এই টাইপের সেম কোশ্চেন 2বার আসছে অলরেডি, আর এইবার আসার চান্স অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে দেখো মানচিত্রে এ চিহ্নিত সেক্টর। আচ্ছা, এ চিহ্নিত সেক্টর তার মানে এটা 1 নম্বর সেক্টর। 1 নম্বর সেক্টরের ভিতরে কি কি ছিল বলতো? CFC ছিল, CFC 1। সিতে কি ছিল? চট্টগ্রাম। এফতে ছিল ফেনী, সিতে ছিল পার্বত্য চট্টগ্রাম। এখন বলছে এ চিহ্নিত সেক্টরে একটি স্থান মুক্তিযুদ্ধের সূচনা লগে, মানে হচ্ছে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছিল সেই সময় বিশেষ ভূমিকা পালন করছিল। আচ্ছা, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। আচ্ছা, এখানে কি বলছে? এখানে আসলে বলতেছে যে হচ্ছে এ চিহ্নিত সেক্টর, এ চিহ্নিত সেক্টরের একটা স্থান মুক্তিযুদ্ধের শুরুর সময় বিশেষ ভূমিকা পালন করছিল। সেই একটা স্থান হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট, ঠিক আছে। চট্টগ্রামের কালুরঘাট। কালুরঘাটে কি ছিল? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কি জিয়াউর রহমান কি করছিল? স্বাধীনতার ঘোষণা দিছিল, সূচনা স্বাধীনতার ঘোষণা দিছিল কি মুক্তিযুদ্ধের প্রথম দিকে। কত তারিখে? 26শে মার্চ, মনে আছে না? 26শে মার্চ। এই জন্য এই স্থান বা এই চট্টগ্রামের কালুরঘাট খুবই গুরুত্বপূর্ণ। সেই কথাটা এখানে তোমাকে বলতেছে। তার মানে তোমাকে আমি যে ওই যে স্বাধীনতার ঘোষণা দেওয়ার অংশটুকু যে মুখস্থ করতে বলছি, মনে আছে? দেখাই দিই আমি, কোথায় 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 কোথায়, এই অংশটুকু, হ্যাঁ এই অংশটুকু স্বাধীনতার ঘোষণা, এই যে বলে দিয়েছিলাম মুখস্থ করা লাগবে। এই যে উদ্গ্রীব হয়ে উঠে এই পর্যন্ত লিখলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে কালুরঘাট বেতার কেন্দ্রকে কি বলা হয়তো? বর্তমানে কি বলা হয়? বিপ্লবী বেতার কেন্দ্র। এটা কিন্তু পড়াইছি, ওকে। আচ্ছা, আবার যাই ওইখানে। এরপরে কোশ্চেনে আসো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সাল, এটা দিছে। আচ্ছা, পি হচ্ছে 7 মার্চের ভাষণ, আর হচ্ছে 16 ডিসেম্বর, আর 10 হচ্ছে কি হচ্ছে 10 এপ্রিল। 10 এপ্রিল কি হয়েছিল? মুজিবনগর সরকার। 16 ডিসেম্বর বিজয় দিবস,
আর হচ্ছে 7ই মার্চের ভাষণ। ঠিক আছে, দেখো অপারেশন জ্যাকপট কি পড়াবো না, মৃত্যুর বাহিনী, ঠিক আছে এটাও পড়াবো না। এরপর হচ্ছে প্রদত্ত রেখাচিত্রে কিউ নির্দেশক রেখা তারিখের ঘটনাটি ব্যাখ্যা করো। কিউ কিউ কি 10ই এপ্রিল। 10ই এপ্রিল কি হয়েছিল? 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠনের ইঙ্গিত দেওয়া হয়েছিল, ইঙ্গিত দিচ্ছে আর কি কিউ কিউ দ্বারা। ঠিক আছে, আচ্ছা মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছে, কে শপথ গ্রহণ করছে, এরপর হচ্ছে কে শপথটা গ্রুপ পাঠ করাইছিল, এরপর হচ্ছে এরপরে মুজিবনগর সরকার কি কি করছিল, এগুলো বললেই এনাফ, শেষ। এবার রেখাচিত্রে আর নির্দেশক তারিখের রেখাচিত্রের আর রেখাচিত্রে আর নির্দেশক তারিখে ঘটনার জন্য পি এবং কিউ নির্দেশক তারিখের ঘটনার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বিশ্লেষণ করো। আচ্ছা এখানে কি বলছে, আর নির্দেশক তারিখের ঘটনার জন্য আর হচ্ছে কি 16ই ডিসেম্বর, তার মানে হচ্ছে বিজয় দিবসের জন্য এই 16ই ডিসেম্বর আসার জন্য 7ই মার্চের ভাষণ আর মুজিবনগর সরকার কিভাবে গুরুত্ব রাখছে বা কি বা হচ্ছে এই 16ই ডিসেম্বর আসার পিছনে এই 7ই মার্চের ভাষণ ও 10ই এপ্রিলে যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছে এই দুইটার গুরুত্বটা তোমাকে এখানে লিখতে বলছে। তুমি সুন্দর করে 7ই মার্চ সম্পর্কে যা যা জানো, এরপর হচ্ছে একটু মুজিবনগর সরকার সম্পর্কে একটু লিখবা। ঠিক আছে, মুজিবনগর সরকারের কিভাবে পরিকল্পনা করছিল মুক্তিযুদ্ধের পরিচালনা করার জন্য, এগুলো লেখার মাধ্যমে কি এগুলোর মাধ্যমে কি 16ই ডিসেম্বরের বিজয় আমাদের অর্জিত হয়েছিল, এতটুকু অংশ লিখলেই এনাফ। ঠিক আছে, এবার আসো। শফিকের বাবা মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। যুদ্ধের শুরুতেই তিনি গ্রামে চলে আসেন এবং প্রতিবেশী একটি দেশে, প্রতিবেশী দেশ বলতে কি ভারতে যে যুদ্ধে প্রশিক্ষণ নিয়ে ফিরে এসে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতা যুদ্ধের সময় দেশকে পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সময় একটি সরকার গঠিত হয়। তার মানে এই সরকারের কথা কি বলতেছে, আবারও মুজিবনগর সরকার, মানে মুজিবনগর সরকার কি পরিমাণ ইম্পর্টেন্ট বুঝতেছ, বারবার মুজিবনগর সরকার থেকে আসতেছে। আচ্ছা এখন আচ্ছা বলো তো উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তিনি কি করছে প্রতিবেশী দেশে যায় প্রশিক্ষণ নিছে, তার মানে উনি কোন বাহিনীর অন্তর্গত, গণবাহিনী বা অনিয়মিত বাহিনী বা এফ বাহিনীর অন্তর্গত। ঠিক আছে, বাংলাদেশের গণহত্যা ও বর্বরতার খবর বহির্বিশ্বে প্রথম ছড়িয়ে দেয় কারা, বিদেশি সাংবাদিকরা। আচ্ছা যৌথ বাহিনী গঠনের ফলে মুক্তিযুদ্ধের ধরন গতি লাভ করে কেন, এটা তো তোমরাই জানো, আমি আর পড়াবো না। মুক্তিযুদ্ধের সময় শফিকের বাবা কোন বাহিনীর অধীনে ছিলেন, অধীনে যুদ্ধ করেছিলেন, তার মানে কি অনিয়মিত বাহিনীর অধীনে যুদ্ধ করেছিলেন। অনিয়মিত বাহিনী সম্পর্কে যা যা জানো সুন্দর করে লিখে দিবা এখানে, আমি তো দাগায় দিয়েই আসছি অনিয়মিত বাহিনী। আচ্ছা মুক্তিযুদ্ধে উদ্দীপকে ইঙ্গিতকৃত সরকারের ভূমিকা, মানে এই যে কি তোমার হচ্ছে মুজিবনগর সরকারের ভূমিকা সম্পর্কে বলতেছে। মুজিবনগর সরকারের ভূমিকা আমি যদি আবারও বলি, কি কি ভূমিকা তার, কি কি ভূমিকা, প্রথম কথা হয়েছে মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছিল সেটা লিখবা, কে ছিল মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী সেটা লিখবা। এরপরে মুজিবনগর সরকার কি করছিল, 8 সদস্য বিশিষ্ট একটা তোমার উপদেষ্টা পরিষদ গঠন করছিল যারা মুক্তিযুদ্ধটাকে পরিচালনা করবে। এরপরে কি 11টা সেক্টরে ভাগ করছিল, এরপরে এই সেক্টরগুলোকে আবার সাব সেক্টরে ভাগ করছিল এবং প্রত্যেকটা সেক্টরকে একটা করে কমান্ডার দিয়েছিল। এই জিনিসগুলো এগুলোই তো ভূমিকা তার, তাই না? আচ্ছা এই জিনিসগুলো লিখলেই এনাফ এই কোশ্চেন। ও সরি এরপরে আমাদের লাস্ট কোশ্চেন না লাস্ট কোশ্চেন কি না, এরপর আরেকটা কোশ্চেন আছে। বীর মুক্তিযোদ্ধা জনাব মালিক একটি স্কুলে বীর কণ্ঠে বীর গাথা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে। সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে চিঠিচারণ করতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেন, পাকিস্তানের সাথে যখন বিভিন্ন দাবি নিয়ে আলোচনা চলছিল, হঠাৎ তারা একদিন রাতে বেলা ঘুমন্ত মানুষ সব বিভিন্ন জায়গায় এক জায়গায় হামলা করে। তার মানে এটা কি আবার সেই 25শে মার্চের কালো রাত, অপারেশন সার্চলাইট, অনেক লোক হত্যা করে। এরপরেই জনাব মালিক চৌধুরীর মতো অনেকেই দেশ মুক্ত করতে সংগ্রামে লিপ্ত হন। তিনি প্রতিবেশী দেশে গিয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। ঠিক আছে, তার মানে কি তিনি কোন বাহিনীর অন্তর্গত ছিল বলতো এখন, সেই সেম কথা, অনিয়মিত বাহিনীর অন্তর্গত ছিল। নিয়মিত বাহিনী কাকে বলে সুন্দর করে লিখে দিবা। 7ই মার্চের ভাষণকে বাঙালিদের মুক্তি সনদ বলা হয় কেন, এটাও সুন্দর করে বলে দিবা। কারণ কি 7ই মার্চের ভাষণের মাধ্যমে বাঙালিরা কি হয়েছিল, মুক্তিযুদ্ধের জন্য বা স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ হয়েছিল। শরীরের ভিতরে একটা জোশ চলে আসছিল যে আমরা এখন মুক্তিযুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করব, এই জন্য শপথ নিয়েছিল। ঠিক আছে, আচ্ছা উদ্দীপকের বক্তব্যে প্রথম অংশটি তোমার পাঠ্য বইয়ের কোন অংশকে ইঙ্গিত করে, এই যে প্রথম অংশটি 25শে মার্চের কালো রাতকে ইঙ্গিত করতেছে, সুন্দর করে লিখে দিবা 25শে মার্চ সম্পর্কে। এরপর তুমি কি মনে করো স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত দেশটি একমাত্র ভূমিকা পালন করছে, মানে উদ্দীপকে উল্লেখিত দেশ কোনটা, যে ভারতে গিয়ে মালিক চৌধুরী কি করছিল, তোমার হচ্ছে প্রশিক্ষণ নিয়ে এসে
পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশে এসে যুদ্ধ করেছিল। শুধু কি ভারতই তোমার হচ্ছে এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভূমিকা পালন করছে? না, আরো দেশ আছে, যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, এরাও তো আমাদেরকে সাহায্য করছে, তাই না? এই অংশটুকু নিজের একটুখানি পড়ে নেবা, পড়ে লিখে ফেলবা, সিম্পল। এরপরে আসো, দেখো ছাত্র সংগ্রাম পরিষদ কত তারিখে গঠিত হয়? আমি মুখস্থ করাইছি এটা 3 মার্চ, এবং আমি বলছি মার্চের যে ক্যালেন্ডার তোমাকে আমি বানাইতে বলছি সেই ক্যালেন্ডারে রেখে ফেলতে বলছি। আচ্ছা, 7 মার্চের ভাষণকে মুক্তিযুদ্ধের সনদ কেন বলা হয়? আবারও হয়েছে মানচিত্রে বি স্থানে মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি ছিল? এখন বি স্থানে মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি ছিল, তার মানে কি তুমি এইভাবে মার্ক করবা, এটা হচ্ছে 1 নম্বর সেক্টর, এটা 2 নম্বর সেক্টর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। এরপরে উপর থেকে নিচের দিকে নামবা, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর, এটা 9 নম্বর। তার মানে বি সেক্টরটা কয় নম্বর সেক্টরে পড়তেছে তুমি দেখতেছো? 8 নম্বর সেক্টরে পড়তেছে। বি বি চিহ্নিত স্থানটা 8 নম্বর সেক্টর কি ছিল? নৌবাহিনী আর কি তোমার হচ্ছে সমুদ্র উপকূলীয় অঞ্চল। এই জাস্ট এই অংশটুকু একটু লিখে দেওয়া, তাহলে হয়ে যাবে। আচ্ছা, মানচিত্রে এই স্থানের সেক্টরটি মুক্তিযুদ্ধের চেতনায় গুরুত্বপূর্ণ। এই স্থান কি? এই যে এইটা না, এই স্থানটা কি? এই যে এই অঞ্চলটা মানে কি চট্টগ্রাম। আবারও সেই কি ওই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এখানে ছিল, এখান থেকে গিয়েছিল মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, সেগুলো এটা বলতেছে। আচ্ছা, এই অংশটুকু ওই যে এর আগে আমরা একবার সলভ করে আসলাম, দেখো কোশ্চেনটা আবারও আসছে, এবং এই কোশ্চেনটা এইবারও আসার চান্স অনেক বেশি। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার ফিনিশ। চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং বৃত্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোশ্চেন না করলে বৃত্তি পরীক্ষায় বাতিল হয়ে যাবে, এমন একটা অবস্থা। ঠিক আছে, এই চ্যাপ্টার অনেক সুন্দর করে শেষ করা লাগবে, অনেক সুন্দর করে। তো আমাদের আজকের ক্লাস আমরা এইখানেই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখো তোমরা এই যে এত কষ্ট করে ক্লাসগুলো করতেছ, এগুলো করার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পরীক্ষায় ভালো করা। ঠিক আছে, পরীক্ষায় ভালো করা আমাদের মেইন পরীক্ষার টার্গেট কি? আমাদের মেইন পরীক্ষার টার্গেট হচ্ছে জেএসসি, তাই না? জেএসসি পরীক্ষাটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। জেএসসিতে A+ পাওয়া, A+ শুধু না, গোল্ডেন A+ পাওয়া। ঠিক আছে, গোল্ডেন A+ পাওয়া, এবং হচ্ছে বোর্ডের ভিতরে ফার্স্ট হওয়া আমাদের টার্গেট। এখন এই A+ বা গোল্ডেন A+ বা বৃত্তি পাইতে হলে তুমি যদি অগোছালোভাবে পড়ো তাহলে কি হবে? না, প্রত্যেকটা সাবজেক্ট গোছানো হইতে পড়া লাগবে। প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার মানে বই তো পড়াই লাগবে, বই মাস্ট পড়া লাগবে। বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত তোমার প্রত্যেকটা পৃষ্ঠা তোমার মাথায় থাকা লাগবে। এখন তুমি যদি বলো ভাইয়া তাহলে কি লাইন বাই লাইন মুখস্থ করবো? না, আমি যেভাবে পড়াইতেছি লাইন থেকে জাস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলা, ইম্পর্টেন্ট বিষয়গুলা বা বিগত বছর আসছে এই বিষয়গুলা তোমার হচ্ছে গোছায় নিয়ে আসা লাগবে। হ্যাঁ, অগোছালোভাবে পড়লে কখনোই তোমার বৃত্তি পরীক্ষার প্রিপারেশন ভালো মতো হবে না। তোমার বৃত্তি পরীক্ষা বলো আর হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা বলো আর বার্ষিক পরীক্ষা বলো, এগুলোর জন্য একদম গোছানো ওয়েতে, ঠিক আছে, সাইন্টিফিক্যালি তোমার হচ্ছে আগানো লাগবে। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার প্রথম থেকে শুরু করে একদম লাইন বাই লাইন দাগায় ফেলা লাগবে। তারপরে ওই চ্যাপ্টারে MCQ সলভ করে ফেলা লাগবে, তারপরে সিকিউ সলভ করে ফেলা লাগবে, তারপরে হচ্ছে শর্ট কোশ্চেনগুলো সলভ করে ফেলা লাগবে। ঠিক আছে, এবং বারবার রিভাইজ দেওয়া লাগবে। রিভাইজ না দিলে কোনো লাভ হবে না, বারবার রিভাইজ দেওয়া লাগবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট জানেই না যে আসলে বৃত্তি পরীক্ষার জন্য কীভাবে পড়া লাগবে। বৃত্তি পরীক্ষার জন্য সর্বপ্রথম কথা, ওই যে বারবার বলতেছি, সর্বপ্রথম কথা তোমাকে বই পড়াই লাগবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট করে কি জাস্ট গাইড থেকে সৃজনশীল আর MCQগুলো মুখস্থ করা শুরু করে। কিন্তু না ভাই, তোমার মেইন হবে হচ্ছে বই, মেইন হবে হচ্ছে বই। বইকে তুমি গুরুত্ব না দিলে তোমার বৃত্তি পরীক্ষা পাওয়া খুবই টাফ, খুবই টাফ। ঠিক আছে, বইকে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া লাগবে। আচ্ছা, এখন অনেকের কাছে এই বইটা পড়তে খুবই কঠিন লাগে, এই কারণেই তো আমি ভাইয়া আছি, আমি তোমাদের বইটাকে একদম সহজ করে দেবো। ঠিক আছে, দেখো আমাদের গত বছরের যে হচ্ছে বিজ্ঞান বিশ্ব পরিচয় ও ICT যে কোর্স ছিল, সেই কোর্সে স্টুডেন্টরা যারা ছিল প্রায় 300 জনের মতো স্টুডেন্ট ছিল। ঠিক আছে, 300+। তো তারা এই যে বৃত্তি পাওয়ার পরে আমাকে জানাইছে এই যে একদম এই যে পুরো মতিঝিল থানায় 2য় স্থান অধিকার করছিল। ঠিক আছে, এই যে দেখো বৃত্তি পেয়ে কি পরিমাণ খুশি। ঠিক আছে, এরকম অসংখ্য স্টুডেন্ট বৃত্তি পাইছে, সবাই আমাদেরকে জানাইছিল। ঠিক আছে, আরও অনেকে তো জানাই নাই, যাই হোক, তো তারা সবাই আমাদের এই যে এই কোর্সটাতে ভর্তি ছিল। তোমরাও চাইলে এই কোর্সটাতে জয়েন হতে পারো। এই কোর্সে কিভাবে পড়াবো, আমার মেইন টার্গেট হচ্ছে আমার বৃত্তি পরীক্ষায় ভালো করা। ঠিক আছে, তোমরা দেখতেছো BGS-এ মানে বিশ্ব পরিচয়ে এত ইনফরমেশন পরীক্ষার সময় যে একসাথে এই 13টা 14টা চ্যাপ্টার মনে রাখা কি এত সোজা না। পড়াগুলো একদম গোছায় সুন্দর করে গোছানো লাগবে পড়াগুলো। আমি যেভাবে দাগায় দিতেছি এইভাবে বইয়ের প্রত্যেকটা লাইন থেকে ইম্পর্টেন্ট পড়াগুলো দাগায় বাহির করে নিয়ে আসা লাগবে। ঠিক আছে, যাতে পরীক্ষার আগের রাতে জাস্ট একটা রিভাইজ দিলেই একদম কেল্লাফতে হয়ে যায়। ঠিক আছে, তো
আমি এই কোর্সের ভিতরে আমাদের যে তোমাদের যে বিজ্ঞান বই আছে, বিশ্ব পরিচয় বই আছে আর আইসিটি আছে, এই 3টা সাবজেক্ট একদম A to Z সকল এমসিকিউ, যত এমসিকিউ আছে, যত সৃজনশীলের জন্য সিকিউ যত আছে, যত শর্ট কোশ্চেন আছে, সব সলভ করে দিব। এবং এই যে বই তো দাগায় দিতেছি, প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে দাগায় দিব, দাগায় একদম পিডিএফগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে? পরীক্ষার আগের রাতে জাস্ট এই দাগানো পিডিএফটা সুন্দর করে পড়ে দেওয়া, ঠিক আছে? তাহলে একদম হয়ে যাবে। আর আমার মেইন টার্গেট কি? আমাদের মেইন টার্গেট এই কোর্সে 98+ মার্ক ক্যারি করা প্রত্যেকটা সাবজেক্টে। কত? 98+। এটা কিন্তু সম্ভব, চাইলেই সম্ভব, কিন্তু সেটার জন্য কি করা লাগবে? এই যে এই কোর্সে প্রত্যেকটা ক্লাস A to Z ফলো করা লাগবে। এই কোর্সের প্রত্যেকটা ক্লাস A to Z ফলো করা লাগবে, ঠিক আছে? এছাড়াও তোমাদের অর্ধবার্ষিক আর বার্ষিক যে পরীক্ষা হবে, এই পরীক্ষার আগে দিয়ে আমি সাজেশন দিয়ে দেবো। সাজেশন দিয়ে দেবো, এই 3টা সাবজেক্টের উপর সাজেশন দিয়ে দেবো অর্ধবার্ষিক আর বার্ষিক পরীক্ষার আগে। আর মেইন পরীক্ষার আগে যেই মানে জেএসসি পরীক্ষার আগে যেই সাজেশন লাগবে ওটা তো অবশ্যই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমি লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড একদম দাগায় দাগায় পড়াইতেছি, তোমাদের কোনো প্যারাই হবে না। হ্যাঁ, জাস্ট খালি কোর্সের ক্লাসগুলো কমপ্লিট করা লাগবে। কোর্সের মূল্য মাত্র 699 টাকা। তো এটা এখন বর্তমানে ডিসকাউন্টে 699 টাকা চলতেছে। তোমরা যারা যারা ভর্তি হইতে চাও অবশ্যই অতি সত্বর ভর্তি হয়ে যাও, ঠিক আছে? অতি সত্বর ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য কী করা লাগবে? জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা, তাইলেই হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা, ঠিক আছে? ওকে।